আসলে আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বর্তমান দেশে একজন নতুন শাসন শাসক এসছেন, বা তাকে বলতে পারি আমরা যে হানা ভোটের মাধ্যমে যিনি এসছেন, সেই সেই দলের নাম হচ্ছে বিএনপি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনার কাছে এই মুহূর্তে বিএনপি দেশ শাসন করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপি দেশে আসাতে বা নির্বাচিত হওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগের দেশে ফেরাটা কি খুব সহজ হবে, অথবা আপনি কি মনে করেন যে না, রাস্তাটা আরো কঠিন হয়ে গেল? এ ব্যাপারে আপনার কথা শুনতে চাচ্ছি। দেখেন, প্রথমে আমি আসলে এইভাবে জিনিসটাকে লিগালাইজ করতে চাই না যে হানা ভোটের মাধ্যমে বিএনপি এসেছে বা একটা ইলেকশন। ইনফ্যাক্ট আমি এটাকে কোনো ইলেকশন বলেই আমি আসলে সূচিত করতে চাই না। দেখেন, আমাদের মানে অবস্থাটা এমন একটা অবস্থাতে দাঁড়িয়েছে যে আমাদের ওই মাথার মধ্যে এখন এই মুহূর্তে সবসময় মাথায় রাখতে হয় যে ডকট্রিন অফ নেসেসিটি। অর্থাৎ যে আপনি যদি 5ই অগাস্টের পরের সময়টাকে বিবেচনা করেন আর 12ই ফেব্রুয়ারির সময়টাকে বিবেচনা করেন, আপনি হয়তোবা দুটোকে যদি কম্পেয়ার করেন, হয়তোবা ওই যে ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার খাতিরেই আপনাকে হয়তোবা একটা নতুন রেজিমের কথা বলতে হয়, একটা শাসন আমল শব্দটা উল্লেখ করতে হয়, এবং আপনাকে বিএনপি ক্ষমতায় আছে এই কথাটাও আপনাকে রেকগনাইজ করে তখন আলাপটা করতে হয়। আই ফুলি আন্ডারস্ট্যান্ড। আপনার আর আমাদের দুইজনের এইভাবে আলোচনা না করলে তো আসলে আমরা বিশ্লেষণও করতে পারবো না, এবং আমরা কিভাবে সূচিত করবো আমরা হয়তোবা জানিও না। সেই ক্ষেত্রেই হয়তোবা বলতে হয়। আমি যে এই কথাগুলো বললাম সেই কথাগুলোর পেছনে দুটো কারণ আছে। একটি কারণ হলো যে আমি শুধু একজন আইনজীবী হিসেবেই না, আমি যদি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সংবিধানের কথা চিন্তা করি, তাহলে যা কিছু হয়েছে 5ই অগাস্টের পরে সমস্ত কিছু অবৈধ, এবং আমাদেরকে যা আলোচনা করতে হবে একটা অবৈধ দুইটা রেজিম নিয়ে, অবস্থা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু ওই যে আপনাকে আমি বললাম যে ডকট্রিন অফ নেসেসিটি, যে ইউনূসের এই দুঃশাসন গেছে, ইউনূসের এই ভয়ঙ্কর সময়টা গেছে, ফলে আপনাকে কত মাত্রায় আপনি ভালো থাকতে পারেন, কত মাত্রায় আপনি ঠিক আছেন, সেই আলাপটাই আপনাকে করতে হয়। এই এত লম্বা ভূমিকা দেওয়ার কারণই হলো যে আমাকে হয়তোবা মানে আমার দেশের মানুষের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমাকে হয়তোবা এই টোনেই শেষ পর্যন্ত কথা বলতে হয়, ডকট্রিন অফ নেসেসিটি। যাই হোক, এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি দেই। দ্বিতীয় অংশটা হলো যেমন যে আওয়ামী লীগ বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসলে তার রাজনীতি সহজ হলো কিনা, ফেরা সহজ হলো কিনা। দেখেন, আমার আমার গত 1.5-2 বছরের অভিজ্ঞতা যেটা বলে, আমি সবসময় কান পাতলে এটা শুনেছি যে ভারত আমাদেরকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসছে, ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধরনের অদ্ভুত সব গুজব আমি শুনতে পেয়েছি। 77 বছরের একটা পুরনো দল বলছে একটি দেশ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। ইনফ্যাক্ট ভারতীয়রাও খুব অবাক হয়, ভারতীয় বিশ্লেষক যারা আছে, ভারতীয় যারা কর্তা ব্যক্তিরা যারা আছে, বা ভারতীয় রাজনীতি নিয়ে যারা ভাবে, তাদের সাথেও বিভিন্ন সময় যখন বসেছি, এবং এই অদ্ভুত গুজবটা বাংলাদেশিরাই মোটামুটি ছড়িয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপির ক্ষেত্রেও যেটা লক্ষ্য করলাম, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিএনপি কে নাকি এইবার তারেক রহমানকে নাকি দেশে এনেছে ভারত, বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে ভারত, এখন আওয়ামী লীগ ছেড়ে ভারত বিএনপি কে ধরেছে। আপনি যদি এই দুইটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ, এই দুইটা ন্যারেটিভেরই পেছনে আপনি খুঁজতে যান, আপনি লক্ষ্য করবেন শক্তি একটাই আছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি আছে, রাজাকার আলবদর, জামাতে ইসলাম, হিজবুত তাহরির। আমি যদি প্যারেন্টস সংগঠন জামাত ইসলামকে ধরি, তাহলে এদের বট বাহিনী এই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আপনি শুনবেন যে তারেক রহমান নাকি বাংলাদেশে এসেছে ভারতের সাহায্যে, তারপরে হচ্ছে যে দিল্লির দাসত্ব করছে বিএনপি, আপনি প্রায় এটা শুনবেন। ইনফ্যাক্ট এই যে এখন আমি আপনাকে এগুলা বলছি না, আপনি দেখবেন যে মন্তব্যে বলা শুরু করবে যে এখন বিএনপির কথা বলছে, বিএনপি কে ডিফেন্ড করছে। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, নাহিদ আপা। এই দলটাকে ভারতও আসলে আপনাকে এনে দেবে না। ভারত একটা দেশ, আপনাকে বুঝতে হবে। বা এটাকে পাকিস্তানও এনে দেবে না, আমেরিকাও এনে দেবে না, রাশিয়াও এনে দেবে না, কেউই এনে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে
বাংলাদেশ আওয়ামী লীগের মতো করেই নিজের চেষ্টাতে নিজের রাজনীতির মধ্য দিয়ে। আমি যদিও বারবার একটা কথা বলেছি যে ইউনূসের যে দুঃশাসন, যে ভয়ঙ্কর রকম একটা অবস্থাতে, আমি বলেছি যে আমার দেয়ালে এমন ভাবে পিঠ ঠেকিয়ে ফেলেছে যে মানুষ যদি অস্ত্র নিয়েও নামে আমি অবাক হব না, বা মানুষ হয়তো বা অস্ত্র নিয়ে নামবে। এমনকি আমি বলেছিও যে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমি আর কিছু দেখি না, এটা কিন্তু আমি অনেকবার বলেছি। অবশ্যই। এই মুহূর্তে এসে আমার কাছে এতটুকু মনে হয়েছে, অ্যাটলিস্ট এই পরিবর্তনটুকু আমার মাথাতে এসেছে, বা আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমাদের যেই ট্র্যাডিশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্স এর মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ তার সমমহিমাতে এবং তার ট্র্যাকে ফিরবে। এইটার জন্য কি করণীয় হতে পারে, কি করা যেতে পারে, সেটা যেমন দলীয়ভাবে একটা সিদ্ধান্তের ব্যাপার, দলীয় চিন্তা ভাবনার ব্যাপার, একজন বিশ্লেষক হিসেবে এবং খুব কাছ থেকে এই দলটিকে দেখা, এই পুরো ঘটনার মধ্যে কে নিজে জড়িয়ে থাকা, সমস্ত কিছু মিলে আমার নিজের একটা অবজারভেশন আছে, সেটা আমি অন্তত পক্ষে বলতে পারি। তবে এতটুকু বলা যায় না, বা এটা বলাটা খুবই অন্যায় হয়ে যায় যে কোনো দলের, বিএনপি আওয়ামী লীগ দলের ক্ষেত্রে, যে অন্য দেশ তাকে নিয়ে আসবে বা বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসবে। বিএনপি আমাদের প্রতিপক্ষ, ওরা আমাকে রাজনীতিতে আসতে দিবে কেন? আমি রাজনীতির বাইরে থাকলে তার সুবিধা। আপনি দেখেন যে কয়দিন আগেও আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, তারা নানান রকমের ভাবে ভুগছে, সাফার করছে। এটা সত্যি কথা যে যে মব কালচারটা চালু হয়েছিল সেইটার গতিটা অনেকটুকু কমে এসেছে, এবং যারাই মব কালচারটা চালু করেছে তাদের মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে, বিকজ তারা আর মব কালচারটা এখন করতে পারছে না ওইভাবে। তারা যা করতো, যার বাড়ি ইচ্ছা তার বাড়ি ডাকাতি করতে পারতো, গিয়ে তাকে বলতে পারতো আপনি ফেসিস্ট, এই না, কোনো আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। ওই জায়গা থেকে তাদের কাছে মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করেই ফিরতে হবে, এবং সেটা সে তার মতো করেই ফিরবে, এতে আমি কোন রকমের সন্দেহ অন্তত পক্ষে করি না। আচ্ছা, এই ঠিক আপনার যে কথাটা, এটা শেষ থেকে আরেকটা একটু সংযোগ করছি, যেটা এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে দেশে ফিরতে হবে, তাই না? উনি নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে হবে বা কেন হবে সেটা আমি জানতে চাচ্ছিলাম একটু। দেখেন, আমি আমি ইংল্যান্ডে থেকে তো বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। আমি যদি আমি আপনাকে প্রধানমন্ত্রীর যেই জায়গা থেকে বলেছেন সেটাতে আমি আসবো। বেসিক জায়গাটা বলি, আপনি দেশের বাইরে আছেন, আমি ধরেন এখন ইংল্যান্ডে আছি। আমি ইংল্যান্ডে থেকে আমি রাজনৈতিক ভাষ্য দিতে পারি, বলতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে পারি, বিভিন্ন ইস্যুতে ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করতে পারি, কথা বলতে পারি, টকশো করতে পারি, যেমন এটা আমরা দুজন মিলে করছি এখন। কিন্তু মাঠের রাজনীতি এবং এই ফেসবুকের রাজনীতি আর ভিডিওর রাজনীতি যে আলাদা, সেটা তো মোটামুটি আপনি এটাকে যদি আপনি ইলেকশনও বলেন বা সিলেকশনও বলেন, আমরা সেটা 12ই ফেব্রুয়ারিতে দেখেছি। জামাতে ইসলামী মোটামুটি তাদের বট বাহিনী দিয়ে মোটামুটি মানে জামাত ইসলামী 300 আসন না 500 আসন পেয়ে গিয়েছিল অলরেডি। বাংলাদেশের সবাই তাদেরকে ভোট দিবে, এককভাবে ক্ষমতা দখল করবে। আমেরিকা তার সাথে আছে, তার্কি তার সাথে আছে, চায়না তার সাথে আছে। মানে তাদের যে এক্সিস, পাকিস্তান, চায়না আর টার্কি যেই এক্সিস, এটাকে কি জানি বলে, আপনার সিপিটি মনে হয় নতুন নাম দিয়েছে, সিপিটি এক্সিস। এরা মানে মোটামুটি বলা যায় যে এরাই ক্ষমতায় নিয়ে আসবে জামাতকে। জামাত ইতিমধ্যে তার মন্ত্রী ঘোষণা করে ফেলেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম যে জাস্ট রীতিমতো তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো বিভিন্ন আসনে, তাহলে আমরা তখন দেখতে পেতাম যে জামাত এই যে কতটা সিট যেন পেল, তার একটাও পেত না। সে প্রসঙ্গ থেকে আসার আগে আমি আপনাকে এইটা বলতে পারি যে আপনার এই জায়গাটাতে, যে সেটা হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো হচ্ছে জামাতের তৈরি, জামাতের এক ধরনের বানানো ন্যারেটিভ। কিন্তু আলটিমেটলি যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি দেশে না গেলে আপনি ওই রাজনৈতিক মাঠও আপনি বুঝবেন না। জনগণের সাথে আপনি রাজনীতি করেন, জনতার কাছে আপনি না গেলে আপনি আসলে গ্রহণযোগ্য এবং আপনি প্রাসঙ্গিকও থাকবেন না। হ্যাঁ, এটা খুবই ব্লেসিংস আমাদের জন্য যে মানুষ গত 1.5 বছরে 18 মাসে মানুষজন বলা শুরু করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প। দি আদার মিনিং অফ বাংলাদেশ ইজ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ইজ অ্যান্সার। তো এইরকম একটা জায়গাতে
আমাদেরকে দেশে ফিরেই রাজনীতি করতে হবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমাদের বিরুদ্ধে নানান রকমের বলবো অভিযোগ আছে, সব মানে মিথ্যে অভিযোগ থেকে শুরু করে কোনটা নেই, মব হামলার হুমকি আছে। এরকম একটা জায়গাতেও আমার কাছে মনে হয় যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, কারণ বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী তো আর পৃথিবীর বিভিন্ন দেশে যায়নি। লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেলে আছেন, প্রায় 100 দেশের উপরে এমপিরা আছেন জেলে। তারপরে হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছে, আমরা অনেকে দেশের বাইরে এখানে আছি। আমি মনে করি যে আমাদেরকে দেশে ফিরে রাজনীতি করতে হবে। হ্যাঁ, জেলে থাকতে হবে, জেলের কথা মাথায় আপনাকে রাখতে হবে। আমরা এটাই মনে করি যে হয়তোবা এখন জামিনের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে হয়তোবা কোর্ট নিউট্রালি বিবেচনা করতে পারে, এই ধরনের একটা সিচুয়েশন হয়তোবা তৈরি হতে পারে, এটা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। এবং তিনি একই সাথে এটাও হয়তোবা চিন্তা করেন যে রাজনীতি কেউ আপনাকে চামচে করে আপনাকে ক্ষমতার কাছে নিয়ে যাবে না, আপনাকে আপনার নিজেরটাই করতে হবে, এবং এটা ছাড়া আমি কোনো বিকল্পও দেখি না। এটার সাথে সাংগঠনিক কিছু কর্মকাণ্ডের কথা তো আমি তখন একটু ইঙ্গিত ভাবে বলছিলাম, একটু একটু এই ফাঁকে আপনাকে আমি বলে রাখি যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধরেন একটা দীর্ঘ সময়ের অনেক জায়গাতে কাউন্সিল ভ্যাকুয়াম আছে। আমি দেখেছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা, ছাত্রলীগের যারা কর্তা ব্যক্তি বা প্রধানরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কমিটির জন্য ইতিমধ্যে পদ প্রত্যাশীদের সাথে কথা বলছে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করছে, এটা আমি নিজের চোখে দেখে এসেছি। আমি দেখে এসেছি যুবলীগের যারা যারা নেতারা আছেন, তারা বিভিন্ন জায়গাতে কমিটি দেওয়ার জন্য কাউন্সিলের কথা চিন্তা ভাবনা করছেন, দলকে সাজানোর চিন্তা ভাবনা করছেন। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগও এই চিন্তা ভাবনা করছে যে তাদের বিভিন্ন জায়গাতে কমিটি, দল সাজানো এন্ড এভরিথিং। আমার মনে হয় যে দলকে একেবারে নতুন করে ঢেলে সাজানো, তারপরে হচ্ছে যে যারা এই দুঃসময়ে দলের সাথে ছিলেন, দলের পাশে ছিলেন, আমার মনে হয় যে তাদেরকে গুরুত্ব সহকারে বাংলাদেশ আওয়ামী লীগ বিবেচনা করবে। এইভাবে যদি আপনি দল সাজাতে পারেন, আমার কাছে মনে হয় একটা নতুন স্টার্ট আমরা শুরু করতে পারি। এতে আমি কোন রকমের আমার মনে হয় যে এটার বিকল্পও দেখি না, এবং অন্য কিছু সুযোগও আমি দেখি না আসলে। ধন্যবাদ। আসলে আপনার কথা থেকে একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রী আসলে বিচক্ষণ, যার জন্য উনি শব্দটা ব্যবহার করেছেন যে যতক্ষণ আমরা আমাদের মাঠে নামতে না পারবো ততক্ষণ আমরা সেই ফুটবলের গেমের মতো আমাদের গোল দেওয়া সম্ভব নয়। এবং এর জন্য আমি মনে করি যে আমাদের তৃণমূলরা অনেক কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন, এবং অন্যান্যরা যারা রয়েছেন। আরেকটা প্রশ্ন, যেহেতু আমি একটা কথা এখানে লাগাই আপনাকে, এই জায়গাটাতে আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা হলো যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আই এগ্রি উইথ দ্যাট, এবং তারা আমার সংকটপূর্ণ অবস্থাটা তার জন্য সুবিধাজনক অবস্থান, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে বিএনপির, আমি যতটুকু বুঝি যে বিএনপির একটা অংশ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে বা পারে, অন্তত পক্ষে আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে তার নিজের অবস্থাও বিলীন হয়ে যাবে। আমি যেমন বারবারই বলি যে যেই রাজনৈতিক দলই আপার হ্যান্ডে থাকে, তার যদি একটা বিরুদ্ধ স্রোত না থাকে, তাহলে তিনি কোন পথে যাচ্ছেন সেটা তিনিও খেয়ে হারিয়ে ফেলেন। বিএনপির হয়তো একটা অংশের এই আগ্রহটুকু আছে, কিন্তু এই যে বাংলাদেশকে যারা আজকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, এই জামাতে ইসলামী, হিজবুত তাহরির, এই এনসিপি টেনসিপি, এরা তো সবই এক আসলে মোটামুটি। এদেরকে ট্যাকেল করা, তারপরে হচ্ছে যে ক্ষমতাসীনরা এখন নিজের পায়ে দাঁড়ানো, এটা মনে হয় একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ একটা পরিবেশ তৈরি করবার একটা ব্যাপার আছে, আমার কাছে মনে হয় ওই পরিবেশ তৈরি হওয়াটাও এই ক্ষেত্রে জরুরি। আদারওয়াইজ আপনি দেশে ঢুকলেন, আপনাকে মপ করে মেরে ফেললো, আপনি জামিনের কথা তো বাদই, আপনাকে মেরেই ফেললো, আপনি দাঁড়াতেই পারলেন না। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোও জরুরি। ফলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা, শেখ হাসিনা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তিনি এটা বিবেচনা করেছেন, এবং তিনি মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে মানুষের মধ্যে না থাকলে এবং রিস্ক না নিলে, এবং এখন যদি আপনি নতুন করে শুরু করতে না পারেন, তাহলে দলীয় কাঠামোতে আমি বলবো যে দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়বে আসলে। আপনি একটু আগে বললেন যে একটা প্রতিদ্বন্দ্বী পাশে না থাকলে রাজনীতির ক্ষেত্রে, তাহলে ঠিক যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন তাদের কাজ করাটা কঠিন বা সেটা ভঙ্গুর হতে পারে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ইদানিং,
ইলেকশনের আগ পর্যন্ত দেখলাম বিএনপি জামাত মোটামুটি একটা ভালো সম্পর্ক রেখে তারা সেই প্রতীকী ভোট বা প্রহসনের ভোট করলেন, কিন্তু এই মুহূর্তে আপনি দেখেন প্রত্যেক জায়গাতে বিএনপি কে জামাত এবং এনসিপি কোণ ঠাসা করছে, তাই না? তো এটা কেন হচ্ছে আপনার কাছে মনে হয়? প্রথমে আপনার এই কথাটা আমি এগ্রি করি কিনা, যদি করি কেন করি সেটাতে আমি আসি। প্রথমত আমি আপনার কথাতে এগ্রি করি, আসলে পরিপূর্ণভাবে এগ্রি করি। কেন করি সেটার ব্যাখ্যার জায়গাটা হলো যে আমি আমি আপনারা সারফেসে যেটা দেখতে পান, আমি ধরেন সারফেস থেকে একটু একটু ভেতরের দিকে যাই। জামাত এবং এনসিপির একটা বড় ধরনের এই মুহূর্তে তারা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে যে বিএনপিকে তারা 2 বছরও ক্ষমতা রাখতে চায় না। ওরা এমন একটা প্ল্যান করছে 5ই অগস্টের আগে, একদম নতুন কমপ্লিটলি রিফ্রেশিং মোডে তারা যেতে চাচ্ছে, একদম নতুন একটা প্ল্যান। যেমন ধরেন আপনি 5ই অগস্টের আগে তো গুপ্তদেরকে চিনতে পারতেন না, সাধারণ ছাত্র বেশে তারা আমাদের কাছে এসেছিল, সাধারণ মানুষের মতো এসেছিল, কিন্তু আসলে প্রত্যেকেই জামাত শিবির করে। সো একইভাবে বিএনপিকে ঘিরে ধরবার জন্য তারা নানান ধরনের প্রচেষ্টা করছে। এবং এই যে ইনকিলাব মঞ্চ, আপনি জেনে অবাক হবেন যে এই ইনকিলাব মঞ্চকে কিন্তু পুরোপুরি ফান্ডিং করে হচ্ছে চায়না। আমি জানি না যে আপনি আমার এই কথাটা শুনে অবাক হলেন কিনা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং খুবই নিশ্চিত গোয়েন্দা সূত্র থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ইনকিলাব মঞ্চের যে জাবের যে ছেলেটা আছে, আগে হাদির সাথে কন্ট্যাক্টটা ছিল, এখন জাবেরের সাথে এই সম্পর্কটা আছে, একদম নিয়মিতভাবে চায়নার কন্ট্যাক্ট তার সাথে আছে এবং চাইনিজ একটা বড় ধরনের অর্থ সে পায়। হেফাজতে ইসলামের একটা বড় অংশকে চায়না চালায় এবং চায়না কেন এই জিনিসটা করছে সেটা আবার একটা দীর্ঘ আলাপের ব্যাপার, আমি সেটাতে যাব না। কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে 3টা দেশের একটা এক্সিস তৈরি হয়েছে। একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান আসলে মূলত এক্সিসের মধ্যে গরিব এক্সিস, এরা ভিক্ষুক শ্রেণীর, এরা কোনো টাকা দিতে পারে নাই, এরা অনেকটা গায়ে গতরে খাটে। যেমন ধরেন চায়না এবং টার্কি টাকা দেয়, আর ওরা এসে ধরেন ওই টাকা দিয়ে যে অস্ত্র সেগুলো দিয়ে মানুষ খুন করেছে, তারপরে দেশে এসে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, এগুলোর কাজ তাদের। আমি কিন্তু জেনে কথাগুলো বলছি যে এই 3টা এক্সিস কাজ করছে এই মুহূর্তে। জামাতকে একটা হিউজ ফান্ডিং করছে হচ্ছে টার্কি। টার্কির রীতিমতো ইলেকশনের সময় ওদের মাথায় হাত ছিল, কারণ তারা মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার খরচ করেছে। আমেরিকান এমবেসি একটা হিউজ পরিমাণ টাকা তারা ইনভেস্ট করেছে। কিন্তু এই দফাতে এই 3টি দেশই আসলে নানানভাবে পরাভূত হয়েছে। এই জায়গাটার ফলে এই জায়গা থেকে আমি আপনার সাথে একমত পোষণ করি যে তারা একটা নতুন ধরনের প্ল্যান করছে এবং তারা মনে করছে যে বিএনপি কে 2028-এর ভেতরে যদি কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানো যায় তাহলে এই দেশ তাদের। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এবার আমি দ্বিতীয় জায়গাতে চলে যাই, সেটা হচ্ছে যে আমি যখন রেকগনাইজ করছি যে জামাত, এনসিপি বা এবি পার্টি, তারা তো এবিসিডি টিম, এরা যেহেতু বিএনপি কে নানান ভাবে ঘেরাও করতে চাইছে, নতুন প্ল্যান করছে, ওরকম একটা জায়গা থেকে তাদের সংঘাত রীতিমতো অবশ্যম্ভাবী, অবভিয়াস, ইউ ক্যান নট অ্যাভয়েড। আপনি দেখেন যে গতকালকে একটা ইউনিভার্সিটিতে, এটা কি টেক্সটাইল ইউনিভার্সিটি কিনা, সেখানে সংঘর্ষ হয়েছে। আমি জানি না, ছাত্র দলের অনেক ছেলে পেলে আছে এবং আপনি অবিশ্বাস্য বিশ্বাস করেন, আমি ছাত্র দলের, যুব দলের অনেক মানুষের মেসেজ পাই আমার এই ফেসবুক পেজে, এবং তারা পরিচয় দিয়ে বলে যে আমি অমুক জায়গার যুব দলের সেক্রেটারি, অমুক জায়গার যুব দল করি ভাই, আমিও ভাই আপনাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ আমি আপনাদের দল করি না ভাই, আপনি জানেন আপনাদের মতো আমাদেরকেও এখানে পেটাচ্ছে, মারছে অমুক যুব দলের, ধরেন ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, বুয়েটের এক ছেলের সাথে আমাকে বলছে যে কি কারণে সে আমাদেরকে খুব অপছন্দ করে, আওয়ামী লীগকে, কিন্তু আমাদের যে এই মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান এবং জামাতকে যে আমরা ট্রিট করেছি এইটা সে অসম্ভব রকমের এখন পছন্দ করে, বিকজ শিবির তার উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করছে, সে মনে করে যে আওয়ামী লীগই হচ্ছে শিবিরের একমাত্র ঔষধ। সেই জায়গা থেকে সে আমার সাথে আলোচনাটা করেছে এবং খুবই নির্ভয়ে, এমন না যে সে একটা অন্য পার্টি করছে, আমার সাথে সে খুবই একটা ভয় ভয়ে আলোচনা করছে, আমি আবার এগুলা বলে দেই কিনা, পাবলিক করি কিনা বা হোয়াট এভার। তো আমি তার সাথে অনেক কথাবার্তা বলছিলাম যে ওরাও এটা বোঝে যে ছাত্র দলের মধ্যে একটা অ্যান্টি শিবির
একটা বড় ধরনের আপনার মোর্চা আছে। কিন্তু ভয়ের জায়গাটা হচ্ছে এমন যে এই ছাত্র দলের মধ্যে প্রচুর শিবিরের ছেলে পেলে আছে, প্রচুর। যেমন আমি আপনাকে বলতে পারি যে হামিম যে ছেলেটা আছে, আমি জানি না আপনার সাথে আমার কখনো অফলাইনে এই আলাপ করেছি কিনা। আমি এই আলাপটা অনেকের সাথে করেছি যে যখন ডাকসুর ইলেকশনটা হলো, আমি মানুষকে ডেকে ডেকে বলেছি যে এই যে হামিম ছেলেটা হচ্ছে শিবির, এটা এখনো ছাত্রদল বুঝতে পারছে না। এর কারণ হলো ডাকসুর ইলেকশনটার পর পর ও হঠাৎ করে ঘোষণা দিল যে এই ইলেকশন চমৎকার হয়েছে, আমরা একসাথে এগিয়ে যাব, এবং সে আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিল। আমি তখনই বুঝতে পেরেছি এই ছেলে শিবির। এবং ছাত্র দলের মতো একটা সংগঠনে একটা বড় পদে শিবিরের ছেলে পেলে সেখানে বসে আছে। এরকম জায়গাগুলোর সংকটে কিন্তু এখন ছাত্রদল ভুগছে। আপনি দেখেন যে ছাত্র দলের একটা সভাপতি আছে, খুবই বোকাশোকা টাইপের একটা ছেলে, রাকিব একটা ছেলে, মানে ভীষণ বোকা টাইপের একটা ছেলে। একে দিয়ে ছাত্র দলের রাজনীতি হবে টবে বলে আমার মনে হয় না। এদের মতো ছেলেপেলেরা তো এই গুপ্ত শিবিরকে ট্রিটও করতে পারবে না, ধরতেও পারবে না। ফলে এই সংঘাত কিন্তু অনিবার্য, এবং বিএনপির বিভিন্ন জায়গাতে এটা হবে। কারণ শিবির তার যেই আধিপত্য, এটাকে সে ধরে রাখতে চাইবে বিভিন্ন জায়গাতে, এবং এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবং আপনি আরো খবর পাবেন যে শিবিরের ছেলেপেলেরা কিভাবে এখন রক কাটছে, মারছে এই ছাত্র দলের ছেলেপেলেদেরকে। এবং এদের সাথে যুক্ত হয়েছে এদের আরেকটা পার্টি, মানে জামাতের আরেকটা অংশ, যে অংশটাকে তারা সাধারণ ছাত্র হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল, এনসিপি। এবং আরেকটা যেটা তাদের অনেকটা যুব শিবির হিসেবে কাজ করে, এবি পার্টি। ফলে এইটা অবভিয়াস, যেটাকে আমরা বলবো যে ইনএভিটেবল বা অনিবার্য, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা হবেই। অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার কথার পরে যে জিনিসটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে সেই ৭১-এর পর থেকে ওরা যেমন করে আমাদের ভেতরে লুকিয়ে ছিল, ঠিক একইভাবে আমার মনে হয় ভবিষ্যতেও তারা সব রাজনীতির ভিতরে লুকিয়ে থাকবে। অতএব আমাদের আরো সাবধান হতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। এটা সব দলের ব্যাপারে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, হ্যাঁ, মানে আমার অনুভূতির কথাটা বলি। দুটা অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে। এই দুটো অভিজ্ঞতা আমি মনে করি যে এখনকার তরুণ তরুণীদের সাথে শেয়ার করা প্রয়োজন। যখন যুদ্ধপরাধদের বিচার বলাটাও ঠিক না, আমি বলবো যে আন্তর্জাতিক অপরাধের বিচার করছিল যখন বাংলাদেশ আওয়ামী লীগ সেই সময়টাতে, তো ওই সময়টাতে আমরা যেই কতগুলো মানুষ, ওই সময়টাতে আমি আসলে এইটার উপরে হিউজ কাজ করেছি বা কাজ করার চেষ্টা করেছি। আমরা ওই সময় খুবই আপসেট হয়ে থাকতাম যে এত বড় একটা বিচার হচ্ছে, এরকম ভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেশের মানুষ কি দেখতে পাচ্ছে না? ওরা আমাদের সাথে একাত্মভূত কেন হচ্ছে না, বা মানুষগুলো জেগে উঠছে না কেন ওদের এত প্রোপাগান্ডাতে? কারণ আমরা যারা ধরেন এই জামাতিদের প্রোপাগান্ডা গুলো রুখে দিচ্ছিলাম, বলছিলাম, সেই সময় আমরা নিজেদের ভেতরে এই আলাপটা আমরা করছিলাম অনেকবার। তো হঠাৎ করে যখন আপনার 5ই ফেব্রুয়ারি আসলো, এবং হঠাৎ করে যখন আপনার এই গণজাগরণ মঞ্চটা হলো, তখন আমি সত্যি কথা বলতে আমি বাংলাদেশিদের উপরে আবার নতুন করে একটা আস্থা স্থাপন করলাম যে না, একেবারে এই দেশের মানুষগুলোর মানে ব্যাপারে আপনি হাত ধুয়ে ফেলতে পারেন না। এই এখনো অনেক মানুষ বেঁচে আছে যারা রাজাকার আলবদরদের বিরুদ্ধে আছে, এখনো মুক্তিযুদ্ধ মরেনি। সেই সময় আমাকে বাংলাদেশ সম্পর্কে আমার মনে এই ভাইবটা এসেছিল, এবং আমি বলেছি যে এই দেশের ব্যাপারে একেবারেই ইতি টানার, একেবারেই এক্সক্লুসিভ মন্তব্য করার কিছু নাই। কখন কিভাবে এখানকার রাজনৈতিক গতিপথ পাল্টায়, ইউ নেভার নো। এটা আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা ছিল, যখন লক্ষ লক্ষ মানুষ গণজাগরণ মঞ্চের ওই জায়গাতে হাজির হয়েছিল। সেখানে আওয়ামী লীগ, বিএনপির প্রচুর মানুষ, আওয়ামী লীগের তো ছিলই, বিএনপির প্রচুর ছেলেপেলে এসেছে, তাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে। সেকেন্ড ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই 12ই ফেব্রুয়ারির এই তথাকথিত যে ইলেকশনটা হয়েছে, তখন রীতিমতো আপনি অনলাইনে দেখতে পেয়েছেন যে জামাত তো ক্ষমতা দখল করেই ফেলেছে, জামাত তো জিতেই গেছে, এবং ফেসবুকে মোটামুটি খবরও পাবলিশ হয়েছে যে জামাত ইলেকশনে জিতে গেছে। আমি ওই সময়টাতে কলকাতাতে, আমার মনে আছে, আমি তখন আস্তাক বাংলা ওই নিউজে ওই দিন সারাদিনই ছিলাম ইলেকশনের দিন। আমাদের কাছে বারবার বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে জামাত মনে হয় জিতে যাচ্ছে। ইনফ্যাক্ট ওইখানে অনেক লোকজন ছিল, তারা বলছিল যে একটা সম্ভাবনা আছে, এই না সেই না। তো পরবর্তীতে দেখলাম যে মানুষজন রীতিমতো এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে যারা ভোট দিতে গেছে,
যেই মানুষগুলোই ভোট দিতে গেছে, একটা অংশ তো গেছে, সেটা 15% বলেন আর 20% বলেন, গেছে তো, সেই মানুষগুলো রীতিমতো জামাত যদি এইভাবে কারচুপি না করতো, রাতের বেলাতে সিল না মারতো, এবং বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী এখানে না থাকতো, তাহলে জামাত আমার মনে হয় 10টা আসনও বা 15টা আসনও পেত। আমার সো এই জায়গা থেকে আমি দ্বিতীয়বার একটা রিয়ালাইজেশন আমার হলো যে সারাটা জীবন এদেরকে গুপ্তই থাকতে হবে, এদেরকে সারা জীবন এরকম চোরের মতো থাকতে হবে। বিশ্বাস করেন, আমি আপনাকে একটা কথা বলি, আজকে থেকে 100 বছর পরেও এই জামাতে ইসলামের যে নাতির ঘরের পুতির ঘরের যারা আছে, তাদেরকেও তাদের বাপ দাদার নামে গালি শুনতে হবে। মানুষজন কখনোই জামাত ইসলামীকে বিশ্বাস করবে না। আপনি জামাত ইসলামের পুরো স্ট্রাকচারটা দেখেন, তারা 1947-এর আগেই তো গঠিত একটা দল মনে হয়, আমি ভুল না করে থাকি 45-44 দিকে মনে হয় ওরা হয়েছিল, 43, আমি এক্স্যাক্টলি তাদের ডেটটা আমি জানি না। কিন্তু জামাতে ইসলাম বাংলাদেশের একটা প্রাচীন একটা রাজনৈতিক দল। আপনি যদি ভোটের রেশিও দেখেন, আমি ধরেন 2008 পর্যন্ত ইলেকশনকে যদি আপনি ঠিক ইলেকশন হয়েছে বলে আপনি যদি মানে অন্যরা যারা বলে যে না ওই ইলেকশন আমরা মানি না, 2008-এর পরে যা হয়েছে 13-14 গুলো মানি, আমি ওই তর্ক বাদ দিয়ে 2008 পর্যন্ত ইলেকশনকে যদি আমি গণায় ধরি, এদের ভোট বাংলাদেশে ছিল হইতেছে 6.7%, জামাতে ইসলাম 6.7, হ্যাঁ 6.7 এর মতো এভারেজে। চিন্তা করে দেখেন 1940 সাল থেকে রাজনীতি করা একটা পলিটিক্যাল পার্টি, তাদের ভোট বাংলাদেশে মানে 6 এবং এই ভোট ওদের ক্যাম্পেইন গুলো আপনি লক্ষ্য করেন, এরা আরো সরে গেছে, নারীদেরকে তারা নানান ভাবে অপমান করেছে, নাম্বার 1। নাম্বার 2, এরা প্রকাশ্যে বলে বেরিয়েছে যে এদেরকে ভোট দিলেই একমাত্র আপনি বেহেশতে যেতে পারবেন, এবং এখানে কোনো রাগ ঢাক রাখেনি। এটা যদি গ্রামের একটা চাষাভুষা করতো, বা গ্রামের, আমি চাষাভুষাই বা কেন বলছি, চাষাভুষা অনেক বড় লেভেলের, আসলে গ্রামের যদি ধরেন বা শহরের যেখানেই বলেন না কেন অশিক্ষিত মূর্খরা বলতো, তাহলেও নিজেকে প্রবোধ দিতে পারতাম যে এরা অশিক্ষিত মূর্খ এইভাবে কথাবার্তা বলছে। যেই লোকটি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে এসেছে, সেই লোকটি প্রকাশ্য জনসভাতে জামাতের অনেকটা মুখপাত্র হয়ে এসে বলছে যে আপনি পরকালে আপনার একমাত্র জামাতে ইসলাম থাকবে, জামাতে ইসলাম নাকি আপনাকে পরকালে পার করে দেবে। মানুষজন এগুলোতে কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড ফুসে উঠেছিল। এবং আমি একটা ইন্টারেস্টিং ঘটনা খেয়াল করলাম, বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের অপমানগুলো বা এই ধরনের ইসলামিগুলো তারা পুষে রাখে না তাদের নিজেদের ভেতরে, সময় পেলে তারা সেটা চুকিয়ে বুকিয়ে দেয়। এইটাই আমি লক্ষ্য করলাম, আসলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এইটা, যে বাংলাদেশের মানুষ ভালো জিনিসপত্র মনে রাখে তারা, এবং সময় পেলে সেটা তারা সত্যা তারা নেয়। জামাতের ব্যাপারেও কিন্তু তারা পুরোপুরি করতে পারতো যদি বিএনপির বিদ্রোহী প্রার্থীগুলো না থাকতো, তাহলে এটা আরো আপনি দেখতেন যেখানে 10টা-15টা আসনও পেত না তারা। এন্ড অফ দ্য ডেতে জামাতের ভোট ওই 6.7 থেকে হয়তো বা 7 হয়েছে বড় জোর, এর বেশি করতে পারেনি। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, জামাত আজীবন এরকম গুপ্ত রাজনীতি করবে, এই গুপ্ত রাজনীতির ব্যাপারটাও আপনি একটু লক্ষ্য করেন না কেন, সেটা হচ্ছে এরকম যে জামাত দেখতে পেল যে সে একটা রাজাকারের দল, মুক্তিযুদ্ধে তারা এই দেশের বিরোধিতা করেছে, এবং বাংলাদেশে তার রাজনীতি করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ালো। করোনার সময় তারা করলো কি, তারা একটা নাটক সাজালো যে তাদের দলের যুবকদের একটা অংশ হঠাৎ করে ঘোষণা দিল যে না আমরা এই জামাতের সাথে আর নাই, কারণ জামাত এই অপরাধের কথা মাফ চায় না, এটা আমাদের অনেক ক্ষতি হয়, আমরা দল থেকে বের হয়ে একটা পলিটিক্যাল পার্টি করলাম। তখন তারা ওই পলিটিক্যাল পার্টির নাম দিল আমার বাংলাদেশ পার্টি, সংক্ষেপে এবি পার্টি। খেয়াল করে দেখেন যে জামাতকে অনেক মানুষজন ধরেন এইভাবে দেখে, মানে ভোট দিতে চায় না বা যেতে চায় না, যে এরা হচ্ছে রাজাকার আলবদর, এদিকে আমি কি ভোট দিব, এইটা চিন্তা করে অনেকে যায় না। তো জামাত এই স্ট্র্যাটেজিটা স্প্লিট করবার জন্য সে চেষ্টা করেছে এমন ভাবে যে সে যদি এমন একটা পার্টি বানাতে পারে, তাকে গালি দিয়ে হলেও যেই যেই লোকগুলো বলবে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, জামাতের এগুলা ভুল ছিল, আমরা বের হয়ে, তখন একটা অংশ সমাজের ভাববে যে যাক এরা ইসলামীয় দল, প্লাস হচ্ছে এরা জামাতের সাথে নাই, তাহলে একটা নতুন ভক্ত সংখ্যা তৈরি হবে এদের সাথে। তাহলে জামাত একটা আলাদা সেগমেন্ট তৈরি করতে চাইলো, যে জামাতের বাইরে জামাতের লোক দিয়ে তারা একটা আলাদা অংশ তৈরি করতে চাইলো, নাম দিল এবি পার্টি। 5 বছর আগে তারা সাধারণ ছাত্র নাম দিয়ে ছাত্র সম্প্রদায়ের মধ্যে একটা অংশকে তারা তৈরি করলো, যেই অংশটা জামাত নিয়ন্ত্রিত, শিবির নিয়ন্ত্রিত, যেহেতু শিবিরের কথা শুনলে
আমরা রক কাটার কথা মনে করি, আমরা ছাত্র সংঘের কথা মনে করি, আল বদর আল শামস মনে করি। ফলে শিবির জামাত আরেকটা ট্রিক্স করলো, ছাত্রদেরকে নিয়ে আরেকটা মোর্চা করলো। জামাত এবং শিবির আলাদা থাকলো, ওইদিকে এনসিপি মানে এই যারা এটা করেছে এনসিপি তার একটা আলাদা হয়ে গেল, আমার বাংলাদেশ আলাদা হয়ে গেল। খেয়াল করে দেখেন এখানে 4টা ভাগে ভাগ হয়ে গেল। জামাতের একটা ছাকা ভোট আছে, যারা জামাতকে ভোট দেবে, জামাত শিবির দুটো একসাথেই বলি, তারা জামাত শিবিরকে ভোট দেবে। একটা অংশ তারা করতে চাইলো যে তাদের একটা নতুন শোরুম, যেই শোরুমের মালিকানা জামাতের, কিন্তু জামাত এটা বলবে না, এটা হচ্ছে এনসিপি। তাহলে ছাত্রদের একটা অংশ তাদের সাথে গেল। আবার তাদের একটা যুবক দল যেটা হচ্ছে এবি পার্টি, যেটা জামাত ব্যাক, জামাত নিয়ন্ত্রিত, কিন্তু তারা মানুষকে বলবে না। কিন্তু তখন ইলেকশনের সময় এই 3টা পার্টি নানান অভিনয় করে এক হয়ে গেল। আমরা যে এতদিন ধরে বলে এসেছি এরা জামাতি জামাতি জামাতি, মানুষ তখন সেটা রিলেট করতে পারলো। ফলে সাধারণ ছাত্র দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, যুবক নাম দিয়ে আমাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি ধরেন একজন নেকড়ে, সে কতক্ষণ মেষের ছাল পরে থাকবে? ফুয়াদ যখন, ব্যারিস্টার ফুয়াদ যখন মানে মেষের ছাল পরে সে বক্তৃতা দিতে যায়, তার মাথা থেকে বের হয়ে আসে কি যে আমি 16ই ডিসেম্বর মানি না, আমি 26শে মার্চ মানি না। এটা তার মুখ দিয়ে বের হয়ে এসেছে, অটোমেটিক্যালি ঘৃণা অর্জন করেছে। আপনার ইনকেলাব মঞ্চ, এর একটা নতুন কালচারাল অংশ করতে চেয়েছে তারা, আবার ইনকেলাব মঞ্চ। এখন ইনকেলাব মঞ্চের টাকা যে দেয় চায় না, এটা কতজন মানুষ জানে? খুব বেশি মানুষ তো জানে না। যখন দেখলো যে তাদের অন্যতম প্রবক্তা, আপনার কি নাম যেন, একটা হাদি, সে যখন বলছে যে মুক্তিযুদ্ধের আসলে কোনো প্রয়োজনই ছিল না, মুক্তিযুদ্ধ আসলে করেছে আওয়ামী লীগ এবং ভারত, আসলে আমাদের কোনো দরকার ছিল না, তখন তারপরে জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে, তখন মানুষ ছিচি করা শুরু করলো। আবার যখন এনসিপির ছেলেপেলেরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারপরে হচ্ছে জাতীয় চার নেতার বিরুদ্ধে ক্রমাগত ভাবে বলা শুরু করলো, তখন মানুষজন বুঝলো এগুলো আসলে সবগুলো হচ্ছে শিবির জামাত। ফলে এন্ড অফ দ্য ডেতে হাজার ভাবে লুকিয়ে থেকেও তারা আসলে লুকাতে পারলো না, এবং এটাই বাস্তবতা। অবশ্যই। আপনার গণজাগরণ মঞ্চের প্রসঙ্গে শুধু একটা সেকেন্ড একটা কথা বলবো। সেই সময় আমি এবং আমার সাথে একজন ছিল, ওর নাম না বললেই হয় না, সে তন্দা চক্রবর্তী। আমরা দুজনে মিলে মনে হয় 1000 খানেক লোকের সিগনেচার নিয়ে আমরা একটা বড় ব্যানার বানিয়ে পাঠিয়েছিলাম শাহবাগে, আমরা একাত্মতা ঘোষণা করি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি একটু আগে বললেন, আসলে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে জামাত আসলে ধর্মীয় কোনো দল নাই, বা ধর্মটাকে তারা ঠিক মতো ব্যবহার করছে না। সেই জন্য এত বড় একটা কথা যখন তারা বলে ফেললো যে আমাদের মানে জামাতে ভোট দিলেই ওনারা সে বেহেশতবাসী হবে বা জান্নাতবাসী, এটা কত বড় একটা মানে ঘৃণিত একটা শব্দ, যেখানে ধর্মটা নিজেকে তুলনা করা, এবং এটা একটা মানে সত্যি। এবং এই জন্যই বাংলাদেশের প্রতিটা মানুষ এই ব্যাপারে সচেতন ছিল, এবং এটা আমার মনে হয় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, এবার আমি একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আপনি তো বিভিন্ন জায়গায় আইনজীবী হিসেবে কাজ করছেন। এই যে বিএনপি এবার এলো, বিএনপি আসার পরে আপনার কাছে মনে হচ্ছে, বিশেষ করে আমি একজন নারী, অবশ্যই নারীদের প্রতি আমার একটা স্বাভাবিকভাবে একটা দুর্বলতা রয়েছে, আর সেই হিসাবে আমি সমস্ত নারীদের শ্রদ্ধা করে জানাচ্ছি যে আমাদের যে প্রথম দিকে আমাদের যে পুলিশ ফাঁড়িতে অন্তঃসত্ত্বা আমাদের সেই পুলিশ বোনটিকে মারা হলো, এবং সেই সাথে এবং সেই সাথে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের আগুনে পুড়িয়ে মারা হলো, এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি সরকার কিছু উদ্যোগ নেবে? কারণ এটা তো একটা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ ছিল, প্রশাসনের অংশ পুলিশ, তাই না? এখানে তারা যেখানে কাজ করতো, তারা একটা তাদের প্রশাসনে কাজ করছিল। আপনার কাছে কি মনে হয় এটা দিয়ে কি তারা তাদের কোনো কাজ শুরু করতে পারে বা পারবে? আমি যেটা বুঝতে পারলাম এখন পর্যন্ত সেটা হলো যে, খেয়াল করে দেখেন যে পুলিশ হত্যার বিচার নিয়ে একটা আলাপ উঠেছে, তারপরে বাড়িঘর পোড়ানো, প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানো, এসব নিয়ে কিন্তু তদন্ত চলছে, চার্জশিট আসবে। এইগুলো নিয়ে আলোচনা ওঠানো এক ধরনের স্ট্র্যাটেজি, এটা বোঝার জন্য যে কার কি রিয়াকশনটা এখানে আসে কেমন। তো এই পুলিশ হত্যার কথা আসার পরপরই হঠাৎ করে দেখবেন যে এনসিপির লোকেরা খুব এটার বিরুদ্ধে নামলো, কারণ পুলিশ হত্যার জন্য যদি বিচার হয়
তাহলে সেটা অপরাধীদের বিচার হবে। এটাতে এনসিপি কেন রাগ করে? তার মানে হচ্ছে কাজটা তারা করেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে দুইটা জিনিস দেখার আছে। একটা হচ্ছে যে এগুলাকে আমি ওই যে বাড়ি বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্ট করে না, তার ফিজিবল টেস্ট করে বড় বড় প্রজেক্টের সময় ফিজিবিলিটি টেস্ট করে। এগুলো আমি বলবো এক ধরনের ফিজিবিলিটি টেস্ট হচ্ছে। আপনি যে জিনিসটা আপনি চান সেই জিনিসটা আপনি এখনই পাবেন এটা আমি মনে করি না। কারণ আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি এখন তার পায়ের নিচের যে মাটিটা আছে এটা শক্ত করার চেষ্টা করবে। সে এমন কোন বড় স্টেপে যাবে না যেটার জন্য তাকে একটা বড় ধরনের রিটেলিয়েশনের সামনে পড়তে হবে। অন্যদিকে তার যে এখন প্রতিপক্ষ এনসিপি আর জামাত, তারাও বড় ধরনের কোনো কিছু বিএনপির এগেনস্টে করবে না। কারণ তাদের একটা বড় ধরনের ভয় হচ্ছে যে এই দুই দলের ফাইটের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা স্পেস পাবে কিনা, এই ভয়টা তাদের সবসময় কাজ করবে। ফলে এই ধরনের একটা টানাপোড়েন উভয় পক্ষের মধ্য দিয়েই হতে থাকবে বলে আমার ধারণা। এখন আমি মনে করি যে এই যে পুলিশের বিচার, এই যে একজন নারীকে যেভাবে হত্যা করা হলো বা সেই সময় যা যা হয়েছে, এই পুরো ব্যাপারটার নির্ভর করবে আসলে পরিস্থিতির উপরে। তবে আমি মনে করি না অদূর ভবিষ্যতে উইদিন 1 or 2 years টাইমের ভেতরে, অ্যাটলিস্ট আমার হিসাব বলে না, মানে যদি দ্রুত রাজনৈতিক কোনো পট পরিবর্তন না ঘটে, হ্যাঁ, আমার মনে হয় না যে বিএনপি এই ধরনের কোনো স্টেপ নিবে। যদিও এই স্টেপ হয়তো বা বিএনপির অনেকেই নিতে চায়, হয়তো বা রাজনৈতিক কারণেও চায় এনসিপি কে একটা চাপে রাখার জন্য, যেটা বাংলাদেশে সাধারণত হয়, আমরা দেখে এসেছি। কিন্তু প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় না যে এই ধরনের বিগ স্টেপে তারা যাবে, বরঞ্চ তারা পপুলিস্ট রাজনীতি করার চেষ্টা করবে গ্রিপে রাখার জন্য। যেমন ভারত বিরোধী এক ধরনের ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা আওয়ামী লীগ বিরোধী একটা ভাইব রাখার চেষ্টা করতে পারে, তারা জুলাই সনদের সাথে আছি বা জুলাই সনদকে আমি অবজ্ঞা করছি না, কিন্তু এইটা এইভাবে হবে না, ওইভাবে হবে না, এইভাবে বলে অনেকটা বলা যেতে পারে এই পুরো ভাইবের সাথে থাকার চেষ্টা করবে। এই ধরনের মনে হয় আপনি চরিত্রগুলো বা কর্মকাণ্ডগুলো দেখবেন। আপনি যেভাবে চান যে পুলিশের হত্যার বিচার, এইটা হবে বলে আমি মনে করি না। কারণ পুলিশ হত্যা করেছে এই এনসিপিরা, এই পুলিশ হত্যা করেছে এই আপনার জামাতরা, এমনকি বিএনপির অনেক নেতা কর্মীরা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা হত্যা করেছে। ফলে ইট উড বি টাফ ফর বিএনপি এই ব্যাপারে কোনো কিছু প্রসিড করা। আচ্ছা, আমি বুঝতে পারলাম যে বিএনপি হতে এই ব্যাপারে অতটুকু উদ্যোগ নেবে না, কিন্তু আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, যেহেতু আপনি একজন ব্যারিস্টার, সলিসিটার এবং আন্তর্জাতিকভাবে আপনি অনেক আদালতে অনেক কেস করছেন, সেই থেকে আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকে কি এই পুলিশি হত্যার মামলার যত তথ্য বা উপাত্ত রয়েছে সেগুলোকে একসাথে করে কি আপনি জনমত তৈরি করবেন বা করছেন, অথবা এটাকে আপনি আন্তর্জাতিক আদালতে তাদের কাছে এই সংবাদটা পৌঁছাবেন? বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশ হত্যার ব্যাপারে, এবং বাংলাদেশে শুধু পুলিশ হত্যা না, এভরিডে যেসব কাজকর্মগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মানুষজন কাজ করছে। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলতে পারি, যেমন আমাদের হাবিবে মিল্লাত ভাই যিনি আছেন, সিরাজগঞ্জের এমপি, উনাদের একটা অর্গানাইজেশন আছে, আমি পুরো অর্গানাইজেশনের নামটা বলতে পারবো না আসলে, সিডিডিজি এই টাইপের একটা নাম, যাদের কন্টেন্ট আমরাও ব্যবহার করেছি আমরা যখন রিবাটালটা লিখেছিলাম জাতিসংঘের এগেইনস্ট। তারা কিন্তু একটা ফ্যান্টাস্টিক কাজ করছে। তারপরে আপনার আরো কিছু আছে, যেমন নির্ভীক নিউজ নামে আরেকটা অর্গানাইজেশন আছে, তারাও কাজ করছে। তো এরকম ভাবে আওয়ামী লীগের ভেতরে আপনি ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারপরে এমনকি সিআরআই এর যারা আছেন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে, কিংবা অন্যান্য যারা আছেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্যাপাসিটিতে তারা এগুলার প্রত্যেকটা রেকর্ড রাখছেন এবং ভেতরে 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 ডকুমেন্টেশনের কাজগুলো করছেন। ডকুমেন্টেশনের কাজ হচ্ছে এবং বেশ ভালোভাবেই হচ্ছে। আমি যেমন আপনার সাথে তো আমার, যখন আমরা ডালাসে একটা প্রোগ্রাম করলাম নাহিদা আপা, আপনি মনে করতে পারবেন, সেইখানে হিন্দু মহাজোট নামে বা হিন্দু জোট নামে
কিছু ব্যক্তিরা আমার সাথে দেখা করেন, সেখানে কথা হয় তাদের সাথে। একদম প্রমিজিং কিছু তরুণরা আমাকে কিছু নথিপত্র পাঠায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে যেই টর্চার অত্যাচারটা হয়েছে, তারা এত ফ্যান্টাস্টিক ভাবে এটাকে ডকুমেন্ট করেছে। আমার কাছে সেই নথিপত্রগুলো আছে, ফলে ওই ডালাসের ওই অংশটা কিন্তু কাজ করছে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে যেমন টেক্সাসেও আপনারা কাজ করেছেন, আপনারা তো মামলাই, আপনাদের এখান থেকে দুটো অভিযোগ আমরা দায়ের করলাম। সো কাজ করছে, কাজ হচ্ছে। এবং ওই অভিযোগ যখন আমরা দায়ের করি, আপনি যেটাতে করলেন এবং আমাদের অপু ভাই যেটাতে করলেন, সেখানে কিন্তু আমরা এই ডাটাগুলোকে ব্যবহার করেছি আমাদের প্রাইম ডাটা হিসেবে। হ্যাঁ, আমরা প্রমাণ হিসেবে আমরা এগুলোকে ব্যবহার করেছি আমাদের সুনির্দিষ্ট অভিযোগের বাইরে গিয়ে। ফলে এই কাজগুলো হচ্ছে। এবং আপনি জানেন যে 1971 সালের পরে প্রথমে দালালদের বিচার, মানে রাজাকারদের বিচার করেছে কে? আওয়ামী লীগ। 75 সালে বঙ্গবন্ধুকে মেরে ফেললো, জাতীয় চার নেতাকে মেরে ফেললো। 1996 সালে এই দুটো বিচারই শুরু করেছে আওয়ামী লীগ। 1975 সালের পরে আপনার মেরে ফেলা হলো কর্নেল তাহেরকে। কর্নেল তাহেরের হত্যার বিচার, সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় সেটা হয়েছে। এটা যে অবৈধ ছিল সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সময় হয়েছে। খালেদ মোশাররফের বিচার, হত্যার বিচার, তারপরে হচ্ছে ওই সময় এটিএম আপনার এটিএম নাজমুল হুদা এবং আরেকজন ছিলেন আমাদের নাহিদ আপার আব্বা, নাহিদ এজাহার আপার আব্বা, আমাদের শিল্প প্রতিমন্ত্রী যিনি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন, উনার বাবা নাজমুল হুদা এবং এটিএম হায়দার, উনাদের হত্যাকাণ্ডের বিচারের জন্য সেই সময় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, যেটা পরবর্তী 5ই আগস্টের পরে এটা আর হয়নি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগ এটা ইনিশিয়েটিভ শুরু করেছিল। এরপরে আপনার এরপরে আর কার কার হত্যাকাণ্ড হয়েছে? জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিচার বিএনপি আমলে জেনারেল মঞ্জুরের ভাই দায়ের করেছিল বটে, কিন্তু এটার বিচার পুরোটার প্রক্রিয়া হয়েছিল আওয়ামী লীগের আমলে। 71-এর রাজাকারের বিচার শুরু হয়েছিল 2010 সালে, সেটা আওয়ামী লীগ করেছে। তারপরে হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটা আওয়ামী লীগ করেছে। কোটালীপাড়াতে হামলা সেটা করেছে। এই যারা আপনার এই যে গুলশান আপনার ওই যে ওই বেকারিটাতে হামলা করেছে, হলি আর্টিজান, সেটা আওয়ামী লীগ করেছে। তারপরে জামাতে ইসলামের মতো বড় সংগঠন যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল, এই সংগঠনের বিচার আওয়ামী লীগ করেছে। সো বাংলাদেশের যত রকমের ল্যান্ডমার্ক বিচার, এগুলো সবই করেছে আওয়ামী লীগ। আপনি খালি একটা একটা করে করেন। আপনার 5ম সংশোধনী বাতিল, 7ম সংশোধনী বাতিল, তারপরে হচ্ছে যে আপনার 8ম সংশোধনী, এগুলো প্রত্যেকটা জিনিস। 8ম সংশোধনী অবশ্য এরশাদের আমলে হয়েছে, 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী হয়েছে আওয়ামী লীগের আমলে, এটাকে বাতিল করা হয়েছে। 72-এর সংবিধান আমরা ফেরত গেছি, সেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগই যে ভবিষ্যতে এই পুলিশ হত্যার বিচার করবে, এই যারা হিন্দু জনগোষ্ঠী আছে এবং অন্যান্য রাজনৈতিক এই 5ই আগস্টের আগে হত্যা করেছে এই জামাত এনসিপিরা, সেগুলোর বিচার একমাত্র আওয়ামী লীগই করবে। আমি এটা ছাড়া তো কোনো বিকল্প দেখি না। অ্যাটলিস্ট আমি আপনাকে যে ইতিহাসটা এখন বললাম একটা একটা করে, সেইটার আলোকে আপনি দেখেন কে করেছে বিচারগুলো, এই আর কি। আমরা এক বাক্যে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ জনগণের পক্ষে, মুক্তির পক্ষে এবং আমাদের দেশের স্বাধীনতার পক্ষে। আচ্ছা, এবার আরেকটু অন্য প্রসঙ্গে আসি। এখন আমি একটু মানে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমি আপনার কিছু কথা কোট করে আপনাকে এই প্রশ্নটা আমি করছি। তার আগে আমি একটু বলছি, আমরা জানি যে এই মুহূর্তে ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকা এবং ইসরায়েল মিলে একযোগে ইরানের উপর হামলা করছে। এটার একটা প্রতিঘাত আমাদের দেশের প্রতি উপর কি হতে পারে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে এই যুদ্ধটা কেন হচ্ছে, অথবা এই যুদ্ধের পরিণতি কি? আপনি সবসময় বলে থাকেন যে ইরানের 1979 সালের বিপ্লবের সাথে বাংলাদেশে 5ই আগস্টের অনেকটা মিল রয়েছে। কারণ আপনি এটা, আমার মনে হয় আমি যত জায়গায় শুনেছি বা আপনার কথাতে, যে মিলটার কথা আপনি বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি এই কথাটা সবসময় কেন বলেন আমি জানি না, সেটা আবার আপনাকে একটু জিজ্ঞেস করব। আমি একসাথে সব বলছি। কিছুদিন আগে ইরানের বর্তমান সরকারকে উৎখাতের জন্য আমেরিকা চেষ্টা করেছিল এবং শোনা যায় ইরান প্রায় 8,000 মানুষ হত্যা করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য। এই ব্যাপারে আপনার অভিমতটা? কারণটা কেন বলছি, যে এই একই কাজ যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, উনি কি টিকে থাকতে পারতেন? উনি কোনো কাজ না করে আজকে এমন একটা পর্যায়ে তাকে
মানে বলা হচ্ছে যে সে হচ্ছে আমাদের সরকার, আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, উনি অনেক মানুষকে খুন করেছে। তো এই ব্যাপারে আপনার কথাটা জানতে চাচ্ছি, আপনি যেহেতু সবসময় বলেন এটা, আমি এটা আপনার কথাটা মনে রেখেছি, সেই জন্য বললাম। প্রথমে আমার মনে হয় যে আপনার এই ইরানের যে বিপ্লব তারা বলে, ইরানের বিপ্লব, যদিও এটাকে ইসলামী বিপ্লব বলে, কিন্তু সেই সময় ওই আন্দোলনটা কোনোভাবেই আসলে ইসলামী বিপ্লবের জন্য বা ইসলামী রাষ্ট্রের জন্য ছিল না। তারাও একটা পরবর্তী সময় একটা ঠিক বাংলাদেশে যেরকম গণভোট জিয়াউর রহমান করেছে, এরশাদ করেছে, বা এইবার ইউনূস করলো, ঠিক একইভাবে সেই সময় গণভোট হয় তাদের রাষ্ট্র ইসলামিক রিপাবলিক হবে কিনা, সেগুলা অন্য আলাপ। কিন্তু রেজা শাহ পাহলভী যখন ধরেন একটা দীর্ঘ সময় দেশ ইরান শাসন করলো, রেজা শাহ পাহলভী ওয়াজ ভেরি মাচ ধরেন প্রো আমেরিকান ছিল, প্রো আমেরিকান বা ব্রিটেন, পশ্চিমা জীবন যাপন করতে। এবং খেয়াল করে দেখবেন যে আপনি যদি ইরানের আগের ছবিগুলো দেখেন মেয়েদের বা তাদের কর্মক্ষেত্রের, আমরা যেভাবে আর কি আধুনিক বলি আর কি, যে ধরেন নিজেদের মতো করে যাওয়া, খুবই ইন্ডিপেন্ডেন্টলি চলা, খুবই বোল্ডলি মেয়েদের পোশাক আশাক যা যা আমরা দেখতে পাই, বা এক ধরনের কাঠামো ছিল খুবই আধুনিক, অ্যাটলিস্ট মধ্যপ্রাচ্যের মতো বা চারিদিকে ইসলাম বেষ্টিত রাজ্যের মধ্যে তারা বেশ আধুনিক একটা রাষ্ট্র ছিল, লাইক আপনার আফগানিস্তানের মতোই, উজবেকিস্তান, আফগানিস্তান। তো ওই সময়টাতে যখন আপনার রুহুল্লাহ খোমেনি, আসলে ওই এখনকার যে খোমেনি সেই খোমেনি না, আরেক খোমেনি, তিনি ওই সময় আপনার এক্সাইলে ছিলেন। প্রথমে তিনি আপনার গ্রেফতার হন 1963-তে। তিনি গ্রেফতার হন, পরবর্তীতে তিনি ছাড়া পেয়ে ইরাকে যান, ইরাক থেকে তিনি ফ্রান্সে চলে যান এবং তিনি দীর্ঘ 17 বছর ফ্রান্সে ছিলেন। তো ওই একটা জিনিস ছিল যেটা হচ্ছে যে আপনার রেজা শাহ পাহলভীর একটা বাহিনী ছিল, নাম হচ্ছে সাভাক, কেমন, এবং দে ওয়ার ট্রেইনড বাই ইউএস, ব্রিটেন এদের মাধ্যমে ট্রেন ছিল। এদের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ আছে, তারা জ্বালাও পোড়াও, ধরতো, একে মারতো, তাকে ধরতো, এরকম নানান ধরনের অভিযোগ আছে। এই সময়ে এসে আসলে এখন আমার সেসব অভিযোগকে নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, কারণ আমি যখন আমার নিজের দেশের দিকে তাকাই তখন আমি বুঝতে পারি যে ইতিহাস কিভাবে মিথ্যা বয়ানে লেখা হয়, ইতিহাস ডিস্টর্ট করা হয়, আমি দেখেছি সেটা। তো আলটিমেটলি যেটা হয়েছে যে যখন এই আন্দোলনটা রেজা শাহ পাহলভীর এগেইনস্টে শুরু হলো 1979-এ তার পতন ঘটে। এবং ওই সময়টাতে সারা দেশের মানুষই আপনার রেজা শাহ পাহলভীর এগেইনস্টে গেলেও সেখানে কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল আপনার ওইখানকার যে আপনার সোভিয়েত ঘেঁষা, মানে ধরেন সোভিয়েত পন্থী পলিটিক্যাল পার্টি বলা যেতে পারে, ওদের নাম হচ্ছে তুদে পার্টি, বুঝতে পারছেন? তুদে পার্টি ছিল, তারপরে ছিল মুজাহিদিন ই খালক, এরা ছিল আর একটা ওই যে ভাসানী টাইপের আর কি, ইসলামী সমাজতান্ত্রিক ব্যবস্থা, কেমন একটু এদেরকে কি বলবো, আধ্যাত্মিক টাইপের একটা পার্টি। মুজাহিদিন ই খালক কিংবা ফেদায়ান ই খালক নামে একটা পলিটিক্যাল এরা ছিল। এরাও মার্ক্সবাদী গেরিলা সংস্থা ছিল, এরাও আপনার সেই সময়টাতে ওই আন্দোলনের শরিক ছিল। তো যখন এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করলো এবং এন্ড অফ দ্য ডেতে রেজা শাহ পাহলভী নিজের প্লেন নিজে চালিয়ে কিন্তু সে প্রথমে আপনার চলে যায় হলো কোথায়, সে যেন চলে যায় পাশের দেশই সে চলে যায়, এটা হচ্ছে জর্ডানে চলে যায়, মানে আই এম নট কোয়াইট শিওর, আসলে আমি ভুলে গেছি আসলে কথা, টু বি অনেস্ট। তো ও দেশ ছেড়ে চলে যায়। পরবর্তী সময়ে আপনার ও তার শাহের পতন ঘটে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেশে ফেরত আসে হচ্ছে রুহুল্লাহ খোমেনি, এবং খোমেনিরও তখন একটা বড় ধরনের জনপ্রিয়তা ছিল এবং জনগণ তার প্রতিও এক ধরনের দুর্বল ছিল, তখন এসেছিল। এবং আশ্চর্যজনক হলেও সত্যি, এই পুরো আন্দোলনটাকে এরা নিজেরা ক্যাপচার করে নেয় এবং পরবর্তী সময়ে গণভোটের মাধ্যমে তারা একটা ইসলামিক প্রজাতন্ত্র আপনার স্থাপন করে। আপনি শুনলে অবাক হবেন, 1988-এ এরা রীতিমতো এই তুদে পার্টি বলেন, তারপরে ফেদোয়ানি খালক বলেন, তারপরে এই যে যাদের নাম আপনাদেরকে বললাম আমি, এদের উপরে রীতিমতো জাস্ট গণহত্যা চালায়। এদেরকে কারাগারে 1988-এ এদেরকে রীতিমতো ধরেন কারাগারে তো মেরে ফেলে, সমানে ফাঁসি দিতে থাকে। এই যে মুজাহিদিন খালকের নাম বললাম এদেরকে। তো আন্দোলন করলো এই বামপন্থীরা বা এই ভাসানী টাইপ
এই আপনার রুহানিয়াত টাইপ দলগুলো, যেটাকে আমরা পালনবাদ নাম শুনেছি, এরা কিন্তু ক্ষমতা নিয়ে নিল আসলে এন্ড অফ দ্য ডেতে এই ইসলামিস্টরা। আমি কেন এই আন্দোলনের সাথে বাংলাদেশে একটা সাদৃশ্য দেখতে পাই? আমি বাংলাদেশে ঠিক এমনই চিত্র আসলে 5ই আগস্টের আগে দেখতে পেয়েছি। এইভাবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নানান ধরনের আপনার অপরাধের চিহ্ন এঁটে দেওয়া, আমাদেরকে নানান রকমের তকমায় ভূষিত করা, এবং আমরা দেখতে পাই যে এই আন্দোলনটা একটা কোটা আন্দোলন থেকে কিভাবে পরবর্তী সময়ে যে আপনার কিভাবে মানে পুরোপুরি দেশ ধ্বংসের একটা জায়গাতে পরিণত হয়েছে। এবং এরপরে বাংলাদেশের মৌলবাদের উত্থান, দেশকে ইসলামিক রিপাবলিক করবার যেই তাড়না, আমরা একটা জায়গাতে একটু বেঁচে গেছি। যেমন আপনি জুলাই সনদটা যদি এটা যদি আসলে হয়ে যেত, আমি জানি না বিএনপি কতটুকু টিকিয়ে রাখতে পারবে, ওইটা যদি আপনার হয়ে যেত তাহলে বাংলাদেশ ঠিক পরিণতিটা হতো একেবারে কমপ্লিটলি ইরানের মতো। এবং আমি কোয়াইট শিওর যে এই পথে জামাতের একটা বড় ধরনের প্ল্যান আছে, এবং প্ল্যানটা কি এখনো আমার কাছে পরিষ্কার না। আমি আপনাকে এই প্রোগ্রামের শুরুতে বলেছি যে বিএনপি কে বেঁধে ফেলবার একটা ট্রাই করা হচ্ছে, এবং এই জুলাই সনদ ইস্যুতেই তাদেরকে একটা বড় ধরনের বেঁধে ফেলবে বলে আমার 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 ধারণা, ইচ্ছে সেটা করবে। যাই হোক, যে আলোচনাটা করছি যে ইরাকের এই ঘটনার সাথে আমি একটা সাদৃশ্য বাংলাদেশের এই 5ই আগস্টে দেখতে পাই। আপনি যদি মনে করে থাকেন যে রেজা শাহ পাহলভিকে রিইনস্টেট করবে এখন আমেরিকা, এইটা আপনার একটা মানে আমাদেরই একটা সম্মিলিত ভুল ধারণা হবে। ইটস নট ফর দ্যাট। সাম্প্রতিক সময় এপস্টেইন ফাইলের কথা আপনি দেখেছেন। ট্রাম্পের যখন ওর বিরুদ্ধে ইমপিচমেন্ট হওয়ার কথা, ওর কংগ্রেসম্যানরা বা ওর দলের লোকেরাই যখন হতভম্ব হয়ে গেছে, তখন ধুম করে আপনি এই নিউক্লিয়ার এই এনার্জি স্টোর করবার ব্যাপারে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই এই আলোচনার মধ্য দিয়ে ঠিক আপনার 25শে মার্চে যখন আমরা পাকিস্তানি বাহিনীর সাথে আমরা আলোচনা করছিলাম আমাদের গণপরিষদের অধিবেশন নিয়ে, আমাদের আলোচনার কথা বলে তারা আস্তে 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 সৈন্য সমাবেশ করছিল, ঠিক একই পাকিস্তানি আর্মির মতো আমেরিকা আর ইসরায়েল করলো। তাহলে এই ঘটনাটা এখন করার কারণ হলো আপনাকে যেতে হবে একটু পেছনে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, তার আগে তারা আরেকটা কাজ করেছে, ভেনিজুয়েলাকে তারা ক্যাপচার করে ফেলেছে। অর্থাৎ আমরা কিন্তু এই ইঙ্গিতগুলা বুঝতে আমাদের সুবিধা হবে যে ভেনিজুয়েলাকে তারা প্রথমে হাতে নিয়ে নিল, এবং তারা কিন্তু মাঝখানে কিউবাকে দখল করার জন্য কথাবার্তা বলছিল, ডেনমার্ককে তারা দখল করবে, গ্রিনল্যান্ডকে তারা দখল করবে বলে বলছিল। অর্থাৎ তেলের একটা বড় মজুদ, গ্যাসের একটা বড় মজুদ তারা হাতে রেখে ইরানকে অ্যাটাকের প্ল্যান করছিল, এবং আলটিমেটলি তাই করেছে। এবং এই জায়গাটা যে শুধুমাত্র আপনার তেলের জন্য করছে আমি সেটাও মনে করি না। আমি মনে করি যে গ্রেটার ইসরায়েল বলে যে কনসেপ্টটা আছে, যে মানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আরেকটা আমেরিকা তৈরি করা, অর্থাৎ তাদের একটা কেয়ারটেকার দিয়ে রাখা। কারণ কে জানে, হয়তোবা একদিন ফ্র্যাঙ্কেস্টাইনে ইসরায়েলি আমেরিকা দখল করতে পারে, ইউ নেভার নো। মানে জাস্ট ওই আলোচনার সূত্রে বললাম আর কি, ভবিষ্যৎ আর আসলে আমি আর আপনি দেখতে পাই না আসলে। এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সব দেশের উপরে খবরদারি করবার জন্য ইরান ছিল একটা বড় বাধা। এরপরে টার্কি আসবে, চায়না আসবে, রাশিয়া আসবে। ওই কবিতাটার মতো যে আপনাকে মারতে এসেছে, অন্য কেউ আপনাকে ওই মারার সময় হেল্প করেনি, কারণ তারা প্রত্যেকেই মনে করেছে যুদ্ধটা আপনার একার, এটা সবার না। ফলে ইন্ডিভিজুয়ালকে কিল করতে করতে যখন লাস্ট মানুষের কাছ থেকে যাবে, তাকে বাঁচানোর আর কেউ থাকলো না বা থাকে না। ফলে আমি মনে করি যে এই যুদ্ধটা সেখানে আমেরিকান আধিপত্য প্লাস ইসরায়েলের গ্রেটার ইসরায়েল যে কনসেপ্ট, সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য ইরানকে তারা দখল করতে চেয়েছে, বা ইরানকে একটা পুতুল সরকার তারা আনতে চায়। কারণ খেয়াল করে দেখেন, এন্ড অফ দ্য ডে তো তারা বলেই বসলো যে আমরা আসলে রেজিম চেঞ্জ করতে চাই, মানে লুকা রাখতে পারলো না তো জিনিসটা। এতদিন বলেছে অ্যাটমিক এনার্জির কথা, নিউক্লিয়ার এনার্জির কথা বলেছে, এতদিন তারা বলেছে যে তারা নিজেদের জনগণের উপরে নিপীড়ন চালায় খোমেনিরা। দেখেন ইরান যে সেখানকার মানুষের উপরে নির্যাতন চালায়, নারীদের উপর নির্যাতন চালায়, আমি এটা নিয়ে 100 রকমের কথা বলতে পারি আপনার সাথে। এটার মানে এই না যে আমি ইরানের খুব পক্ষে, কিন্তু আমি মনে করি যে আমার রাষ্ট্রে যদি কোনো প্রবলেম হয় সেটা আমার রাষ্ট্রের জনগণ বুঝবে, আমার জনগণ এটাকে ডিল করবে। যখন আপনাকে বাইরের একটা শক্তি এসে আপনার সমস্যা ডিল করবে, সে তো ভাই আপনার এই প্রবলেম দেখতে আসে না, সে এখান থেকে আপনার কাছে বেনিফিট নিতে আসে।
তার স্বার্থের জন্য। ডেফিনেটলি। ফলে আমেরিকার এই স্বার্থটা আছে। তেলের ছাড়াও এখানে আধিপত্যের একটা বড় ব্যাপার। আপনি ইরান যদি ক্যাপচার করতে পারেন, আপনার হাতের মুঠোতে সেখানে বেস থাকবে, আপনার হাতের মুঠোতে চায়না থাকবে। টার্কিকে আপনি ধরবেন, নেক্সট টার্গেট যদি টার্কি হয়, টার্কিকে ধরবেন আপনি, আপনি রাশিয়াকে ধরবেন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক আমার কাছে মনে হয়। এবং আমরা একটা বড় ধরনের, আমি বলবো যে ঝামেলাটা তো আমরা পড়তে যাচ্ছি, এটা নিয়ে তো কোনো রকমের সন্দেহ নাই। ইতিমধ্যে তেলের দাম বেড়েছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, গুডস আসতে পারছে না। আপনি একটা হাহাকার দেখতে পারবেন, এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী সাফার করবে ডেফিনেটলি। ধন্যবাদ নিঝুম মজুমদার। আমরা একদম শেষ প্রান্তে আমাদের আলাপ আলোচনার। অনেকগুলো প্রশ্ন এসছে, কিন্তু আমি একটা ছোট্ট একটা প্রশ্ন খুব সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে রাখছি এবং উত্তরটা চাইছি। সবাই জিজ্ঞেস করছে ভবিষ্যতের আওয়ামী লীগ এলে আপনার ভূমিকাটা কি থাকবে, অথবা দল আপনাকে কিভাবে সে কাজে লাগাতে পারে। খুব এক কথা যদি আপনি আমাদেরকে বলেন। আমি আমার আমার জায়গাটা বুদ্ধিবৃত্তিক। আমি আজীবন ওই চর্চাই করেছি, পড়ালেখা, বুদ্ধিবৃত্তিক চর্চা। আমার পলিটিক্যাল যদি কোনো ধরনের ভাগ্য মানে কোনো একটা রেখাতে যদি আওয়ামী লীগে মেলে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন, দলের সাংগঠনিক কাঠামোর মধ্য থেকে তারা বুঝবেন। আমার এখানে কিছুই বলার নাই। আমার আজীবনের রাজনীতি বঙ্গবন্ধুর রাজনীতি, আজীবনের রাজনীতি মুক্তিযুদ্ধের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি। ফলে আমার এই বুদ্ধিবৃত্তিক চর্চা, আমার এই সেকুলার একটা বাংলাদেশ দেখার চর্চা চলতে থাকবে। এটার মধ্যে যদি কোনো রাজনৈতিক কাঠামো আমি আসি, সেটা কমপ্লিটলি নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে।